ওই কোথায় আমার বকুল? আমি যে ভিতর থেকে স্পষ্ট তার কণ্ঠের বাবা ডাক শুনতে পেলাম। হ্যাঁ, তবে কি আমায় আসতে দেরি হয়েছে দেখি সে কোথাও লুকিয়ে পড়েছে? আমায় অবাক করতে এখনই হয়তো সে ছুটে এসে আমায় জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠবে। আমি বড় এই কি ভাবছো বাবা? না না মানে কোথায় গো দিদি? না মানে না না তুমি অযথাই দিদির কথা ভাবছো বাবা। অযথা নয় রে মা, আর 7 দিন হয়ে গেল বকুলের কোনো সংবাদ পেলাম না। মেয়েটা যে কেমন আছে, কিভাবে আছে, তা একমাত্র ঈশ্বরই জানে। আমি বলছি দিদি নিশ্চয়ই ভালো আছে। ও শ্বশুর বাড়ির লোকেরা ওকে নিশ্চয়ই আশ্রয় দিয়েছে, তা না হলে দেখতে দিদি কবেই চলে আসতো। তুই বলছিস মা এই কথা? আমার বকুল ভালো আছে? হ্যাঁ রে মা, কতদিন মেয়েটাকে দেখিনি, মনটা বড় ছটফট করছে রে। তাছাড়া বিয়ের পর নতুন মেয়ে জামাইকে একসঙ্গে শ্বশুর বাড়িতে আসতে হয়। আমি বরং এখনই কি হলো বাবা? শ্বশুর বাড়ি যাবার সময় আমার বকুলকে আমি কোনো কিছুই দিতে পারিনি, তাই তো ওর জন্য আজ যদি আমি একটা ভালো শাড়ি আর ধ্রুবর জন্য যদি একটা চশমা পাঞ্জাবি নিয়ে যেতে না পারি, তাহলে আমি যে ভীষণ ছোট হয়ে যাব রে মা। অথচ অথচ আমার কাছে এমন কিছু নেই যা দিয়ে আমি। এক কাজ করলে হয় না বাবা? মায়ের যে সোনার বালা দুটো আছে ওই দুটো বিক্রি করে না হয়? না রে, অভাবে তারুণাই তোর মায়ের গয়নাগুলো আমি সব বিক্রি করে দিয়েছি, কিন্তু তার এই শেষ স্মৃতি চিহ্নটুকু আর আমি মুছে ফেলতে চাই না মা, আর আমি মুছে ফেলতে চাই না। বেশ, তবে তাই হবে। তবে আমি বলছি আজ না পারলেও যখন দিদি জামাই বাবু এই বাড়িতে আসবে, যখন আমার শ্বশুর বাড়ি যাবে, তখন তাদেরকে নতুন জামা কাপড় পরে পাঠাবে, আর ততদিনে তোমার হাতে নিশ্চয়ই কিছু টাকা হয়ে যাবে। ঠিক বলেছিস মা, হাতে 2 দিন সময় পেলে আমি ঠিক টাকা জোগাড় করে নেব। আমি তাহলে বেরোচ্ছি রে মা, সম্ভব হলে আমি কালে ওদেরকে সঙ্গে করে নিয়ে আসবো। সত্যি? আর তুই নিমাইয়ের হাতে আমি বাজার করে পাঠিয়ে দেব। কাল তুই যেন আগে থেকে সব রান্না বান্না করে রাখবি। আমি আমি আসি রে মা, আমি এখন আসি। কি মজা, কি মজা! কাল আমার দিদি আসবে, কতদিন পর আমি আমার দিদিকে দেখবো। আর ধ্রুবদা না, এখন তো ধ্রুবদা না, সে এখন আমার জামাই বাবু। আর জামাই বাবু এলে আমি তাকে বলবো, অভাগা যেদিকে যাই সাগর শুকায়া যায়, কে নিবি ফুল চাপা না বকুল। কে আপনি? কি চাই এখানে আপনার? যারে চাই তারে পাই না, যারে পাই তারে আমি চাই না। আর পাই আর না পাই, আমি কিন্তু আপনাকেই চাই। কি বললেন? না, এই মানে আপনি নিশ্চয় ফুল ভালোবাসেন তাই না? তাই এই ফুল দিয়ে আপনাকে আমি। থামুন! আপনি কে আগে বলুন তো? আগে আমি হলাম হরিপদ, ওই পশ্চিমগামী যাত্রা দলে আমি কমেডিয়ানের পাঠ করি। তাই এখানে কেন?
আমি এই লোক মুখে শুনলাম আপনার বাবা নাকি আপনার জন্য একটা যোগ্য পাত্রের সন্ধান করছে, তাই আমি নিজেকে যথাযোগ্য মনে করে আপনার কাছে উপস্থিত হয়েছি। তাই নাকি? আমি সুদর্শন, আমি সুস্বাস্থ্যবান, আমার মধ্যে অনেক গুণের ছড়াছড়ি, তাই আমি ভালো নাচতে পারি, ভালো গাইতে পারি, এমনকি ওই পপ ডান্সের সঙ্গে মিক্সচার করে এমন একটা আইটেম পেশ করবো না যা দেখে আমি একদম তাজ্জব বেনে যাবে। দাঁড়ান 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 দাঁড়ান, একটু আমি গেয়ে শোনাচ্ছি। ও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো, কোন কোন জায়গায় ব্যথা গো, আপনার গাল বয়স হলেও চলবে। আপনি এখন এখান থেকে চলে যান, বাবা বাড়িতে নেই। ওরে আগে বলবেন তো, তার মানে আগে বলুন আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা। যদি পছন্দ হয়েছে তাহলে একটু মিষ্টি মুখ করা। এমনিতেই আপনার যা মিষ্টি কথাবার্তা, তারপরে যদি মিষ্টি মুখ করা যায় তাহলে তো একেবারে মিষ্টি ছড়াছড়ি হয়ে যাবে। আপনি এখন এখান থেকে যান, আমার অনেক কাজ আছে। বেশ, তাহলে আমি আসি। তুমি বরং তোমার বাবাকে এই আমাদের মতামতের ব্যাপারটা তুমি বুঝিয়ে বলো, জানো। এবার যেদিন আমি আসবো আমি সেদিন টুকুনো মাথায় দিয়ে আসবো আর বলবো ওর দরজা খুলে দেখুন তারে করুন তারে। তোমার শোনো জানা আমার তাই এসো, তাই এসো। সেদিন আমি তোমার জন্য মালা সাজিয়ে রাখবো, মালা গেঁথে রাখবো, তাও আবার জুতোর মালা, বুঝেছো? আগে তোমার দেওয়া জুতোর মালা আমি ফুলের মালা ভাবে গলায় পরে নেব চাপা। নাকি আবার তুমি এখানে এসেছো? না, নেই নেই, আজ আমি তোমার সাথে আসনাই করতে আসিনি, এসেছি তোমার ইনকাম আমার শূন্য হৃদয়ে তোমার ভরিয়ে দিতে। চুন্না বাবু, আমি জানি আমার আসনাই কখনো আমার হৃদয়ের প্রেমের চিরাগ জ্বালাতে পারবে না। আমার মতো বদনসিব কখনোই তোমার দিলের মন্দিরে আসন পেতে পারে না। আপনি ফিরে যান চুন্না বাবু, আপনি এখান থেকে চলে যান। তোমার দুঃখের কারণ হয়ে ফির কবি আমি তোমার সামনে আসবো না। দূর থেকেই তোমাকে আমি দোয়া করে দেখব। তাই দেখো, হ্যাঁ, বাঁধো কি বা? তুমি হয়তো জানো না আমি এখন একটা চাকরি পেয়েছি। তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, এবং আমার অফিসের বসকে বলে একটা লেডি ক্লার্কের পোস্ট খালি আছে। আর তোমার চাকরি করতে মর্জি হলে তুমি আমার সঙ্গে যেতে পারো। সত্যি সত্যি আমার চাকরি হবে? হবে কি না তা উপরওয়ালাই মালুম। লেকিন বসকে আমি সব বলে তোমার পাকা করে ফেলেছি। বস বলেছে ইন্টারভিউতে পাস করলে চাকরিটা তোমার জরুর হয়ে যাবে।
ইন্টারভিউ তো পাশ করলেই চাকরি, এত সৌভাগ্য কি আমার আছে? কিন্তু কিন্তু ওই চাকরিটা আমাকে পেতেই হবে, যেমন করেই হোক ওই চাকরিটা আমাকে পেতে হবে। তাই তো বাবাকে আমাকে বলে রাজি করাতেই হবে। বাবা যদি রাজি না হয় তাও আমাকে রাজি করাতে হবে। হ্যাঁ। কি হলো চাপা, কি বলবে বাবাকে? না মানে নক্ষত্ররা, আমি বলছিলাম আমি যদি হঠাৎ চাকরি পেয়ে যাই। চাকরির ক্ষেত্রে আজ আমি তোমায় কোনো বাধা দেব না চাপা, কিন্তু যেদিন তুমি আমার সঙ্গে ঘর বাঁধবে সেদিন হবে তোমার চাকরি জীবনের ছুটি। নক্ষত্রদা, দিনের শেষে ক্লান্ত পুরুষ যখন ঘরে ফিরবে, নারী তার সেবার ভালোবাসা দিয়ে পুরুষের সেই ক্লান্তিকে দূর করবে। আমার অন্যায় হয়ে গেছে নক্ষত্রদা। আমার প্রিয়ার ভুল হতে পারে, কিন্তু অন্যায় হতে পারে না চাপা। সেই জন্যই তো আমি তোমায় এত ভালোবাসি। না, ওই ডাক্তার মেয়ে থাকবো না। ভাগ্যিস ওই খাবার দিতে এসে ওই দরজাটা খোলা রেখে ওরা চলে গিয়েছে। সেই সুযোগে আমি বন্ধ ঘর থেকে পালিয়ে এসেছি। এখন আমি কোন দিকে পালাই? ওই সামনে দরজা দিয়ে গেলে যদি ওদের নজরে আমি পড়ে যাই, না 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 না, আমি বরং ওই পিছনে দরজা দিয়ে দাদা, হ্যাঁ, তোর জন্য তো সব সময় সামনে দরজা খোলা আছে। ইচ্ছে করলে তুই সেই দরজা দিয়ে চলে যেতে পারিস। দাদা দাদা তুমি দাদা তোর যাতে পথ চিনতে ভুল না হয় তার জন্য আমি চলে এলাম তোকে পথটা চিনিয়ে দেবার জন্য। এখন বল, তুই কোন পথে এগোতে চাস? জীবন পথে নাকি মরণের পথে? তার মানে তোর মনে তার মানে তুই যদি আমার সমস্ত কথা মেনে নিয়ে তোর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিস, তাহলে তো জীবনের পথটা আমি সুখ শান্তি আনন্দে কানায় কানায় ভরে দেবো। আর তুই যদি সম্পত্তির মোহে আমাকে অগ্রাহ্য করিস, তাহলে তোকে ময়নার মতো আমি মরণের পথ ঠেলে দেব। তুমি কেমন করে ভাবলে দাদা যে মৃত্যুর ভয়ে ভীত হয়ে আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে আমি পথের ভিখারি হয়ে দিন কাটাবো? ভিখারি কি বলছিস রে? আরে আমি তোকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসবো। হ্যাঁ, আমি তোকে অনেক সুখ রাখবো। তুই আমার ভাই, তুই কষ্ট পেলে আমি কত কষ্ট পাই বল ভাই। হ্যাঁ আমি তোমার ভাই, হ্যাঁ আমি কষ্ট পেলে তুমি প্রচন্ড কষ্ট পাও, তাই না দাদা? কিন্তু দাদা আমার ময়নাও তো ছিল তোমার বোন। সেই বোনকে তুমি নিজের হাতে গলা টিপে খুন করলে, তখন তো তোমার একটুকু কষ্ট হলো না দাদা? হবে কি করে রে? সেদিন যে আমি অনেক নেশা করেছিলাম, তাই নেশায় আচ্ছন্ন হয়ে আমি কখন যে কি করে বসেছি আমি নিজেই জানি না। মিথ্যে কথা। না, সত্যি। ময়না বেঁচে থাকলে তার পৈতৃক সম্পত্তির একটা মোটা অংশ ভাগ পেয়ে যেত, তাই তুমি সুস্থ মস্তিষ্কে তাকে গলা টিপে খুন করেছো। অঙ্কু, আমাকেও তুমি খুন করতে, যদি না বাবা আমার নামে আলাদা উইল করে না যেতে। তখন আমি করিনি, কিন্তু এবার আমি সত্যি সত্যি তোকে খুন করে ফেলবো। না, তুমি কখনোই পারবে না দাদা, কারণ ওই উইলে স্পষ্ট লেখা রয়েছে যে আকস্মিক ভাবে মৃত্যু হলে আমার সম্পত্তি সরকারে বাজেয়াপ্ত হয়ে যাবে। তাই তুমি কখনোই আমার সম্পত্তি লিখে নিতে পারবে না, আর আমি করবও না, আমাকে মারতেও পারবে না। ওই অন্ধবিশ্বাস নেই, তুই পড়ে থাক। আর আমি তোর অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ চালিয়ে বলছি, যেভাবে হোক যেমন করে হোক তোর এই সম্পত্তি আমি ছিনিয়ে নেবই। রমজান, রমজান, এতক্ষণ কোথায় ছিলি রাস্কেল? এই পাগলটা পাগলামো করছে, আর তুই কেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলি? না মানে ওর ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল, তাহলে ও বাইরে এলো কি করে? নিশ্চয়ই কেউ দরজাটা খুলে দিয়েছে। এই পাগলা, বল কে তোর দরজা খুলে দিয়েছে? একটা ভূত! পাগলা, একটা ভূত এসে আমার দরজাটা যেমন খুলে দিয়েছে, এবার তোমাদের মরণের দরজা খুলে দেবে। সেই মরণের দরজা দিয়ে তোমরা একেবারে পৌঁছে যাবে জমের দক্ষিণী দুয়ারে। পাগলা! খুব পাগলাম আমি সহ্য করেছি,
আর সহ্য করার মতো ধৈর্য আমার নেই। তাই মনে মনে এই দলিলটাতে তুই সই করে দিয়ে যত পারিস পাগলামো কর। কেউ তোকে কিচ্ছু বলবে না। সত্যি বলছো দাদা? সত্যি বলছো? হ্যাঁ, দাদা। শুধু তাই নয় রে কঙ্কন। হ্যাঁ দাদা। তুই যদি আমার সমস্ত কাজ মেনে নিয়ে তোর সম্পত্তি আমার নামে লিখে দিস, তাহলে তাহলে তোকে আমি 5 বছরের মধ্যে নয়, 2 বছরের মধ্যে আমি দ্বিগুণ সম্পত্তি তোর নামে লিখে দেব। তারপরে তুই ভালো ভালো খেতে পাবি, দামি দামি পোশাক পরতে পাবি। রে ভালো হবে না? কি মজা! কি মজা! আমি তখন অনেক বড় লোক হয়ে যাব। আমার মাথা তখন আকাশে থেকে যাবে। আমার একটা আদিমা নয়, আর একটা আদি কন্যাকুমারী পর্যন্ত লম্বা হয়ে যাবে। কখন এই সহজ কথাটা এতদিন আমি বুঝতে পারিনি বলেই তো আমার এত দুর্গতি দাদা। আর আমি অমত করবো না, আর আমি করবো না। দাও 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 দাদা, তোমার এই দলিলে আমি একটা ছোট্ট সই করে। হ্যাঁ দাও 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 দাদা দাও। একটা সই, মাত্র একটা সয়ে অনেক সুখ, অনেক আনন্দ এনে দেবে। আর এনে দেবে আমার মস্ত বড় লোক হওয়ার সুযোগ। সই কর বলছে। এই করছি। এই তোমাদের সই করছি, এই তোমাদের সই করছি। আমি শেষ করে দেবো, পর্যন্ত তোকে আমি পুঁতে ফেলবো। না, এত বড় ভুল আপনি করবেন না। এত উত্তেজনার মধ্যে আপনি যা করতে চাইছেন তার জন্য কিন্তু ভীষণ আপনার কষ্ট হবে। ছেড়ে দিন বল। সামনে থেকে নিয়ে চলে যা। ওকে আমি সহ্য করতে পারছি না, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। ভাববেন না বল, আজ ওকে আমি এমন শিক্ষা দেবো যা কল্পনাও করতে পারবে না। আর সারাদিন ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখবো। যতবারই ওর জ্ঞান ফিরবে ততবারই বিষাক্ত ইঞ্জেকশন ফুস করবো। রাইট, ইউ আর রাইট। তোমরা আমাকে মৃত্যু দাও, তোমাকে মেরে ফেলো। আমি সেই নরক যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই দাদা, নরক যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই। আয় পাগলা, এই আমি আমার মায়ের কাছে যাবো দাদা। মুক্তি, হ্যাঁ, মুক্তি তোকে আমি দেবো কখন? আমার আকাঙ্ক্ষার খিদে মেটলে ময়নার মতো মৃত্যুর পথই হবে তোর আসল মুক্তি। কিভাবে মেটেবে আমার সেই আকাঙ্ক্ষার খিদে? বকুল, এ বাড়িতে আসার পর থেকেই আমি যেন কেমন হয়ে গেছি। কোনো কাজেই আমার মন বসছে না। চাকরানি হলেও মেয়েটার মুখখানা ভারী সুন্দর, তার চেয়েও সুন্দর ওর দেহখানা। কিন্তু কিভাবে ওকে ফাঁদে ফেলবো? পেয়েছি। এই কে আছিস? বকুলকে দিয়ে এক গ্লাস জল পাঠিয়ে দে তো। জলের গ্লাস হাতে বকুল ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসবে, কাছে, আরো কাছে। আর যখন নাগালের মধ্যে চলে আসবে তখন তাকে আমি এইভাবে। কে? ও বকুল, এসো। জল চেয়েছিলেন আপনি? জল চেয়েছিলাম তো বটে। আমার না ভীষণ তেষ্টা পেয়েছে।
কিন্তু তুমি কি সেই তেষ্টা মেটাতে পারবে? কেন পারবো না? এই জলটা আপনি খেয়ে নিন, দেখবেন সব তেষ্টা মিটে গেছে। নিন। হাতের কাছে এমন তরল অমৃত থাকবে, গ্লাসের জলে কি তেষ্টা মেটে সুন্দরী? ও, তোমার হাতটা তো বড্ড নরম মুকুল, মুখটা নিশ্চয় এর চেয়েও। আমি জানি তোমার মতো স্বামী পরিত্যক্তা নারীর মুখে জমে আছে অসীম ক্ষুধার জ্বালা। সেই জ্বালা মেটাতে রোজ রাতে তুমি আমার ঘরে আসো, আর এইভাবে আমি তোমাকে জড়িয়ে ধরবো। তুমি এখানে? বৌদি, তুমি এসছো বৌদি? তুমি না এরাই 10টা মেয়েটা হয়তো এতক্ষণে আমাকে। মেজো বাবু, আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি বকুল কারণে অকারণে আমার ঘরে আসে, এলোমেলো কথা বলে যে হাতে আমি ভালো মানুষ, এসব বুঝেও না বুঝার ভান করে থাকি। মেজো বাবু, আজ আমায় জল দিতে এসে হঠাৎ অশ্লীল ইঙ্গিত করে বসলো। আমি রাজি না হতে হঠাৎ আমায় 2 হাতে জড়িয়ে ধরে মেজো বাবু, তারপর তোমাকে আসতে দেখে ভালো মানুষে যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। বাহ বাহ, চমৎকার! তোমার মতো চরিত্রবান সাধু পুরুষ জীবনে আমি এই প্রথম দেখলাম। কি বললি? ছোট লোকের মেয়ে? ছোট লোকের মেয়ে হলেও আমার চরিত্রটা কিন্তু তোমার চেয়ে কোনো অংশে কম নয় বৌঠান। তাই তোমাকে আমি সাবধান করে যাচ্ছি, খোলা বাজারে আমার এই চরিত্রটাকে তুমি নিলাম হতে দিও না বৌঠান, তুমি নিলাম হতে দিও না, তুমি নিলাম হতে দিও না। একটা চাক রানীর এত বড় অহংকার, আজ ইয়াকে আমি এই বাড়ি থেকে তাড়াবো। ওর আর কতটুকু দোষ? সব দোষ তুই। আর আপনাদের অক্ষমতা, আপনাদের অপদার্থতা। কি রাঙাদা তুমি? তুমি ভালো আছো তো ঠাকুরপো? এ হলো রাঙাদা, মানে আমার মাস্তুতো দাদা। নিজের মায়ের পেটে থেকে অনেক অনেক আপন, তাই না? বুঝলাম, কিন্তু উনি আমাকে প্রথম আলাপেই অক্ষম অপদার্থ বলে ঠাট্টা করলেন কেন? আপনি আমায় অপদার্থ কেন বললেন? আরে ওটা আমার স্বভাব। চোখের সামনে আমি যত আপনি এই কথা হোক না কেন, আমি মিথ্যে কথাটা বলতে শিখিনি। কি হলো ঠাকুরপো? রাঙাদার কথাগুলো এবার ভালো করে বুঝতে পারছো তো? না বৌদি, আপনার রাঙাদার একটা কথাও আমি বুঝতে পারছি না। বোকা বোকা, ভীষণ বোকা ভাই। কিন্তু আমি তো যতদূর শুনেছিলাম আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ল পাস করেছেন। হ্যাঁ করেছি, আপনি চাইলে সার্টিফিকেট এনে দেখাতে পারেন। আরে না না না, তার কোনো প্রয়োজন নেই। আমি দেখতে চাই আপনার এলেম, আপনার কর্মদক্ষতা। তার মানেটা আমি মুখে বলবো না। আপনি আমার কলকাতার অফিসে চলে যাবেন, সেখানে আমি ঠিক বুঝিয়ে বলবো। মাই সুইট সিস্টার, বলো দাদা। তোমার এই আদরের ঠাকুরপোকে তাহলে আমার ঠিকানায় পাঠিয়ে দিও, সেখানে আমার সঙ্গে ওর শেষ বোঝাপড়াটা হবে। বাই বাই। ঠাকুরপো, আবার রাঙা বাবু কেন? এখন শুধু তুমি তাড়িয়ে তাড়িয়ে আমাকে নিয়ে এনজয় করো, দেখবো বৌদি। দেখবে এই দুটি চোখে নেশা ভরা আছে, মাতাল হলো। এই বুকে শুধু জমে আছে তুমি নেবে। এই দুটি চোখে নেশা ভরা আছে,
দরকার নেই গানের মর্ম বোঝার। বৌমা, বৌমা, এ তুমি কি বলতে চাইছো বৌমা? বৌদি তো ঠিক কথাই বলেছে মা। পরের মেয়ে বলে বৌদিকে তোমরা জানা তাই বলে অপমান করবে, তার চাল চলের কথাবার্তা নিয়ে বিদ্রুপ করবে, এটা কিন্তু ভারী অন্যায় মা। বাহ বাহ, চমৎকার। তোর মেয়েটির ছেলে তো অনেক বড় হয়ে গেছে মমতা, অনেক জ্ঞান অর্জন করে পেয়েছে, তাই তো হতভাগা আজ মায়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে। করবোই তো বাবা, বৌদি শহরের মেয়ে, ছোট থেকে শহরে শিক্ষায় দীক্ষায় মানুষ হয়েছে, আর সেই শিক্ষা রুচিকে নিয়ে তোমরা সবসময় অপমান করবে, এটা আমি কখনোই মেনে নেব না। আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো বৌমা। কোন বাড়ির গৃহ লক্ষ্মী এমন সিনেমার শার্ট পরে ঘুরে বেড়াই, আর কোন বাড়ির কোন লক্ষ্মী ঘুমটা খুলে দিয়ে নাভির নিচে কুচি দিয়ে শাড়ি পরে নির্লজ্জ বেহায়া মতো শ্বশুর শাশুড়ি আর দেওয়ালের সামনে ঘুরে বেড়ায়? ও, আপনি তাহলে এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শরীরটাকে জরিপ করছিলেন? ছি বাবা, ছি। ওই শ্বশুরের মুখে মুখে তর্ক করতে তোমার লজ্জা করে না? এত অধঃপতন তোমার। অধঃপতনের আর কতটুকু দেখলেন? আমার খেয়াল খুশির পথে ওই সিদ্ধার্থ গাঙ্গুলি যদি বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়, তাহলে এই সংসারের বুকে চরম সর্বনাশ টেনে এনে ধ্রুবকে নিয়ে আমি ওই শহরে চলে যাব। অহংকারী মেয়ে, আমার এই সত্য সাধনার সম্পদ ওই ধ্রুবকে নিয়ে কখনোই তুমি কালো মেঘ দিয়ে ঢেকে রাখতে পারবে? বুকটার মাঝে অসহ্য যন্ত্রণা। শিগগিরই ডাক্তারবাবুকে খবর দে বাবা। ওসব ভনিতা দেখিয়ে কোনো লাভ নেই। বৌদিকে তোমরা যথেষ্ট অপমান করেছো, বর্দাকে বলে একটা বিহিত ব্যবস্থা করতেই হবে, আর বর্দা যদি এর ব্যবস্থা নিতে অক্ষম হয়, মেজো ছেলে হিসেবে যা করার তা আমি করব। দেখো না, দেখো না মমতা, ওকে তুমি দেখো না। ওগো, তুমি একটু চুপ করো। ওরে, কে আছিস? একটু জল নিয়ে আয়, একটু জল নিয়ে আয়। আমি আপনার জন্য জল এনেছি বাবা, খেয়ে নিন বাবা। দাও না, বাবা, এবার কি আপনি একটু সুস্থ বোধ করছেন বাবা? স্নেহময়ী মায়ের মতো মমতার পরশ দিয়ে কেন কেন তুমি আমাকে সুস্থ করে তুললে মা? বাবা, আমি যে আপনার মেয়ে বাবা। মেয়ে না হলে কি আমি এখানে আশ্রয় পেতাম বাবা? বকুল, বাবা, জানো বকুল, আমি যে মনে মনে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই শহর থেকে আসা ওই আধুনিকা বৌমা আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। মা, বাবা ভীষণ উত্তেজিত হয়ে গেছে, বাবার শরীরটা একদম ভালো নেই। আপনি বাবার কাছে যান, আমি বাবার জন্য গরম গরম দুধ নিয়ে আসছি, আপনি যান মা। সামান্য কাজের মেয়ে হয়েও তুমি এত পরিশ্রম করবে কেন মা? কাজের মেয়ে বলে কি আপনাদের সেবা করার অধিকারটুকু আপনি আমাকে দেবেন না মা? নিশ্চয়, নিশ্চয় দেব মা, নিশ্চয় দেব। তুমি ছাড়া এই অভিমানী মানুষটার পাশে যে আর কেউ নেই মা। মা, ভুল তো আমি করেছি মা, ভুল তো আমি করেছি। ওই মানুষটা মৃত্যু শয্যায় বসে থাকা না জেনে শুনে ওই শহর থেকে আমি বউ নিয়ে এসেছি, কিন্তু সেই বউ যে আমার এই সোনার সংসারটাকে এইভাবে চিবিয়ে চিবিয়ে খাবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি মা, এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। মা, আপনি সবই নিয়তির খেলা।
খেলা, নইলে শাখা সিঁদুর পরে আমার স্বামীর ঘরে আমাকে কেন সাজতে হলো চাকরানী? কোথায় গেলি রে মা? বাবা, তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ দিয়ে, নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, তবু কেন জলাশয়ে আমার দু চোখ দিয়ে, তবু কেন জলাশয়ে আমার দু চোখ দিয়ে। বাবা, বাবা তুমি ভালো আছো বাবা? বলো না, তোমার শরীর। আমি ভালো আছি মা, খুব ভালো আছি। কিন্তু কিন্তু একই চেহারা হয়েছে মা তোর। যে মুখখানা সবসময় হাসিতে ঘুরতে ভরে থাকতো, সেই মুখখানার মাঝে এত বিষাদের ছায়া কেন রে মা? তবে কি এরা তোকে মেনে নেয়? কে বলেছে, কে বলেছে তোমাকে এই কথা বাবা? আমার আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই আমাকে হাসি মুখে মেনে নিয়েছে বাবা। মেনে নিয়েছে? হ্যাঁ বাবা। হ্যাঁ, আর আমি কাঁদবো না রে মা। আর তুই আমাকে ভুলে গেলি তো কি হয়েছে? তুই যে সুখে আছিস এটাই আমার সুখ, তুই যে শান্তিতে আছিস এটাই আমার পরম শান্তি রে মা, বাবা। পরম শান্তি। কিন্তু মেয়ে জামাই নিয়ে যাওয়ার ব্যাপারে তোর শাশুড়ির সঙ্গে তো পরামর্শ করার আছে নাকি? আমি সম্ভব হলে কালই তোকে নিয়ে। না বাবা না। কিরে মা, তুই হঠাৎ এভাবে চিৎকার করে উঠলি কেন? না মানে আমি বলছিলাম কি বাবা, এখন তো কোনোভাবেই উভয়তে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি তোমাকে মানে আমি যখন যাব তখন তোমাকে আমি ঠিক চিঠি লিখে জানাবো। তুমি এখন বাড়ি যাও বাবা। কি হয়েছে তোর বলতো মা? আমার দিকে তাকিয়ে তুই সত্যি করে বলতো মা, তুই ঠিক সুখে আছিস তো মা? আমি আমি খুব খুব সুখে আছি বাবা। এই ছোট লোকের মেয়ে, কাজে ফাঁকি দিয়ে চারটার সঙ্গে বেশ তো গল্প শুরু করেছো, তাই না? না না, আমি আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। কাজে ফাঁকি দিয়ে একটা বাইরের লোকের সঙ্গে গল্প করতে লজ্জা করে না? বাইরের লোক? তুমি কাকে বলছো? আমি তোর বাবা। ও, তাই এমন চাকরের মতো সেজে গুজে এসছেন? কি কি বললে? তুমি আমার চাকর বললে? চাকরানির বাবাকে চাকর বলবো না তো কি মাস্টার বলবো? কি বললে? চলে যাও বাবা, চলে যাও তুমি এখান থেকে। আমি হাত জোড় করে বলছি তুমি এখান থেকে চলে যাও। দাঁড়া মা দাঁড়া, আমার সব কিছু যেমন এলোমেলো মনে হচ্ছে, সত্য মিথ্যা যাচাই করার বোধ শক্তি যেন আমার লুপ্ত হয়ে আসছে, তাই তো আমার বড় জানতে ইচ্ছে করছে। তুমি কে মা? আমি এবারের বড় বউ। বড় বউ? আমার বকুল? বিনা মাইনে চাকরানি। না! স্বামী পরিত্যক্ত বলে আমার স্বামী অর্থাৎ ধ্রুব দয়া করে ওকে এই বাড়িতে চাকরানি হিসেবে আশ্রয় দিয়েছে। শুনুন, এই বয়সে মেয়েকে চাকরানি না সাজিয়ে একটু অন্য সাজে সাজাবেন, বুঝলেন? রূপ আছে, যৌবন আছে, সেজে বুঝে যদি রাস্তায় গিয়ে দাঁড়ায় তাহলে অনেক টাকা রোজগার করতে পারবে। তুমি আমাকে সোনালি ঠাকুর। শোন, তোকে আমি 5 মিনিট টাইম দিয়ে গেলাম ছোট লোকের মেয়ে। এই 5 মিনিটের মধ্যে আমার স্নানের জল তোলা যদি না হয় তাহলে ধ্রুবকে বলে আজই তোকে এই বাড়ি থেকে লাথি মেরে তাড়ানোর ব্যবস্থা করব। আমি তোমার সব কাজ করে দেবো। আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি এমন কাজ করো না। আমি
বকুল, তুই এই সুখে আছিস হতভাগী, আমার সামনে এতগুলো মিথ্যে কথা বলতে পারলি। আমাকে তুমি ক্ষমা করো বাবা, এছাড়া যে আমার কোনো উপায় ছিল না বাবা। তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। তুমি মনে করো তোমার আদরের বকুল মারা গেছে। চলে যাও বাবা, তুমি চলে যাও। বেশ, তাই হবে রে মা। আর কখনো কোনোদিন আমি তোর কাছে আসবো না। তোর কথা ভেবে আর কখনো চোখের জল ফেলবো না। চাপা জিজ্ঞেস করলে আমি বলবো, ওরে চাপা, তোর বকুল দিদি শুধু চোখের জল দিয়ে তার সংসার তৈরি করেছে, তাই তো সে তার শ্বশুরের ভিটে স্বর্গ ছেড়ে তার বাপের বাড়ির স্বর্গে কোনোদিন ফিরে আসবে না। বাবা, কোনোদিন না। বাবা, বাবা, তুমি যেও না বাবা। বাবা, 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 সবে যে নিয়তির খেলা বাবা। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা। ও সাইবা, ও সাইবা, ও সাইবা, ও সাইবা, ও সাইবা, ও সাইবা, ও साहिबा, ओ साहिबा, मिलेंगे तुमसे तो बताएंगे कि कितने प्यार है हमें। मिलेंगे तुमसे तो बताएंगे कि कितने प्यार है हमें। ओ साहिबा, ओ साहिबा, ओ साहिबा, ओ साहिबा। कैसी कटेगी रातें, कैसी रहे तन्हा, कैसे रहे तेरे बिन। कैसी कटेगी रातें, कैसी कटेगी दिन, कैसे रहे तन्हा, कैसी रहे तेरे बिन। चारों तरफ फैली दर्द की तन्हाई, शाम शहर हमको याद तेरी आई। ओ साहिबा, ओ साहिबा, ओ साहिबा, ओ साहिबा, ओ তোমাকে না পাওয়ার বেদনায় আমার মন প্রাণ যে আজ বড় ক্লান্ত বকুল। তোমাকে না পাওয়ার বেদনায় আমি টুকরে টুকরে কাঁদছি বকুল। তুমি আমার কাছে এসো বকুল, তুমি আমাকে ধরা দাও, ধরা দাও বকুল। আমি পারলাম না
না গো, আমি যে কিছুতেই তোমার কাছে ধরা দিতে পারলাম না। তুমি তুমি মনে করো তোমার বকুল মারা গেছে, আর নতুন করে যে মেয়ে বকুল বেঁচে উঠেছে তার সঙ্গে তোমার সম্পর্ক হলো। তুমি তার মুনিব, আর সে তোমার বিনিময়ের চাকরানি, সে তোমার বিনিময়ের চাকরানি। বকুল, তুমি নিষ্ঠুর, তাই তোমার জীবনের হাহাকার তোমার হৃদয়ে স্পর্শ করতে পারে না বকুল। তুমি আমার সুখের জন্য তোমার এই আত্মবলিদান আমি সইব না বকুল, আমি কখনো সইব না। তুমি যেমন আমার জন্য সবকিছু হারাতে প্রস্তুত, আমি তেমনি তোমার জন্য সবকিছু হারিয়ে প্রমাণে করে দেব বকুল। আমি তোমার এই চাইতে তোমাকে বেশি ভালোবাসি বকুল, তোমাকে বেশি ভালোবাসি, অনেক